স্বাধীনতার পক্ষ শক্তি, স্বাধীনতার বিপক্ষ শক্তি, মুক্তিযোদ্ধার চেতনা, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কেউ বলছেন ধর্মকে নিয়ে রাজনীতি করেন। যারা ধর্মকে নিয়ে রাজনীতি করেন বলে তিক্ততা সৃষ্টি করেন কিংবা তিতা কথা বলেন, তারা কিন্তু অলমোস্ট সবাই যখন রাজনীতি শুরু করেন, প্রচারণা শুরু করেন, কোনো না কোনো রওজা জিয়ারত করে শুরু করেন। এটাও তো আপনার ধর্মীয় সেন্টিমেন্ট। আমরা যদি আমার দলীয় আদর্শ ধরি, প্রত্যেকটা লোকের নিজস্ব দল আছে, দলীয় আদর্শ থাকে। দলীয় আদর্শ যদি থাকে তাহলে আমার আদর্শ কে? একটা দলের আদর্শ ফ্রিডম ফাইটার, একজন মুক্তিযোদ্ধা, কিংবা পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতি হয়েছেন, তার পরবর্তীকালে ওনার স্ত্রীও প্রধানমন্ত্রী ছিলেন। আর একটা দলের উনি ক্লেম করেন যে মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের স্থপতি, বাংলাদেশের স্থপতি। এরাও কিন্তু মাজার জিয়ারত করে শুরু করেন। কিন্তু আপনার তো আইডিওলজি হিসাবে আপনার নেতার জায়গা থেকে শুরু করা উচিত ছিল, এই আইডিওলজি আমরা বাস্তবায়ন করব। তাইলে আমরা বুঝতাম যে ওই আইডিওলজি যদি বাস্তবায়ন করতে যান, আমি জিয়াউর রহমান সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়া অত্যন্ত শ্রদ্ধা করি। যদি বেগমজি এবং জিয়াউর রহমানের আদর্শ আপনি বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে জিয়াউর রহমান সাহেব যে আদর্শ নিয়েছিলেন 4.5 বছর ক্ষমতায় ছিলেন। বেগম খালেদা জিয়া আদর্শ নিয়ে যিনি ছিলেন, উনি 91-তে ক্ষমতা আসলেন, আবার অল্টারনেটিভলি 2001-এ আসলেন, তারপরে কিন্তু আর আসতে পারলেন না, উনি নির্যাতিত হয়েছেন। তার মানে যে তাদের যে আদর্শ, সেটা আমরা যদি ধরি দেশের পক্ষের আদর্শ, তাইলে পরে তাদের এই দুরবস্থা। উল্টা দিকটায় আসেন, এরশাদ সাহেব 9 বছর ক্ষমতায় ছিল, হাসিনা কিন্তু 16 বছর 15 বছর ক্ষমতায় ছিল। আপনাকে এখন আইডিওলজি চুজ করতে হবে। আপনি কি এরশাদের মতো 9 বছর ক্ষমতায় থাকতে চান, কিংবা শেখ হাসিনার মতো 15 বছর ক্ষমতায় থাকতে চান? তাহলে কিন্তু কোশ্চেন মার্ক মানুষ বিবেচনায় নিবে। আর যদি খালেদা জিয়ার আদর্শে থাকতে চান, জিয়াউর রহমানের আদর্শে থাকতে চান, তাহলে কিন্তু আপনার ক্ষমতা লম্বা হওয়ার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি যদি আপনি ধরেন, আমরা যেটা বললেন তারেক জিয়া সাহেব যেখান থেকে শুরু করছে, আমি আজকে দেখলাম মঞ্চে উনি লোক ডেকে আনছেন ইসের থেকে, এবং সেখানে কতগুলা কথা আসছে। কি আপনি ওমরা করেছেন, হজ করেছেন, ফাইন, তাহলে আপনি বলেন মক্কা মদিনার মালিককে? আল্লাহ। হজের মালিককে? আল্লাহ। এই করতে করতে চলে গেলেন বেহেশতের মালিককে? আল্লাহ। প্রশ্ন হচ্ছে, যেটা আল্লাহর দেওয়ার দিতে পারে সেটা মানুষে দিতে পারে না। পাশাপাশি আরেকটা কথা আছে, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের সাথে কিন্তু আমার খাবার দাবার এবং টাকার সম্পর্ক। আপনি যদি ওইভাবে বিবেচনা করেন, তাহলে আপনাকে বিবেচনায় নিতে হবে যে কেউ যদি বলে যে আপনি তাকে ভোট দিলে বেহেশত পাবেন, এটা হলো আখিরাত দেওয়া। আর আপনি যদি বলেন যে আমি ফ্যামিলি কার্ড দিব, কিংবা কৃষি কার্ড দিব, কিংবা হেলথ কার্ড দিব, এটা কিন্তু জগৎ দেওয়া, রিজিক দেওয়া। তাহলে কেউ দিচ্ছে রিজিক, আর কেউ দিচ্ছেন দুনিয়া, কেউ দিতেছেন আখিরাত। এটা তো ভাই রাজনীতি হতে পারে না। রাজনীতি হতে হলে হবে আমার আদর্শ কি, আমি করব কি, আমার অর্থনীতি কি, আমার রাষ্ট্রনীতি কি, আমার ফরেন পলিসি কি, এইটা হবে। এগুলো তো আমার ইন্টারনাল ম্যানেজারিয়াল জব। আমি আমার দেশ কিভাবে চালাবো, আমার দেশের লোকের খাদ্য, কি অন্ন, বস্ত্র, চিকিৎসা, মৌলিক চাহিদাগুলো, এগুলো মৌলিক চাহিদা, এটা ম্যানেজারিয়াল জব, এটা রাজনৈতিক দর্শন নয়। সেই অর্থে আমি বলতেছি। 2 নম্বর, কেউ কেউ বলেন যে গ্রামের মানুষকে এই মানে মৌলবীরা অনেক কিছু বুঝায়। গ্রামের মানুষ কিন্তু আজকে মৌলবীর বোঝানোর ভিতরেও নাই, আর আমি কি বুঝাচ্ছি তার ভিতরেও নাই। কেননা যাকে আমি কৃষক, কামার, কোমর বলি, তাদের সন্তান কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিংবা নিকটবর্তী কলেজে পড়ে। সুতরাং কলেজে যখন পড়ে তার চোখটা ওপেন হয়ে যায়। আমি এখন মঞ্চে কি বললাম এটা বললেই হবে না, অর্থাৎ তারা তাদের বাপ মাকে বলতে পারবে। কারণ কৃষকের পোলাপান কি, আপনি সচিব তদন্ত করে দেখেন, সচিব হওয়ার পর অনেক কিছু ভুলে যায়। রেশিও চ্যালেঞ্জ করে দিলাম, বাংলাদেশে যত বড় বড় আমলা যা কিছু দেখেন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখবেন 70-80% কোনো ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়ে নাই, এবং গ্রামেগঞ্জ থেকে আসছে। সুতরাং এই গ্রামগঞ্জকে যদি আমরা মনে করি যে তারা কিন্তু দেয়ার আইজ আর ভেরি ওপেন নাও ইট ইজ, নাম্বার 1। নাম্বার 2, যদি কালচার, ফ্যাশন যদি ধরেন, বাংলাদেশ তো সেই জায়গায় নাই। 30-40-50 বছর যাবৎ বাংলাদেশের লোক রেমিটেন্স পাঠায় বহির্বিশ্ব থেকে। এখনও ঢাকা শহরের অনেক ফ্যাশন আসার আগে প্যারিসের নতুন ডিজাইনের জামা, ইটালির থেকে জামা, সেটা চলে যায় গ্রামে, একদম প্রত্যন্ত গ্রামে। অল অফ দেম আর স্মার্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি। যখন আপনি অন্য একটা দলকে টার্গেট করে কথা বলেন, আমি মার্কেটিং শিখছিলাম, সেটা হলো প্রোডাক্ট সেল করা, হাউ টু সেল ইউর প্রোডাক্ট। প্রোডাক্ট সেল করার ব্যাপারে একটা থিওরি আছে, সেটা কি, আপনার প্রোডাক্টটা কেন ভালো সেটা বলবে, এইটুকু আপনার রাইট। আপনার প্রোডাক্ট কেন ভালো, কিন্তু অন্যের প্রোডাক্ট খারাপ এটা বলার রাইট আপনার নাই।
এবং অন্য প্রোডাক্টের অন্য কোম্পানির প্রোডাক্টের চেয়ে আপনার ভালো, সেটাও আপনার বলার রাইট নেই। আপনি শুধু বলবেন আপনার প্রোডাক্ট ভালো কেন। কিন্তু আমরা আজকে দেখতেছি যেভাবে শপিং মানে মার্কেটিংটা করতেছে রাজনীতি, আমি ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। এই কারণে যে এইটা করতে পারে তৃতীয় চতুর্থ পঞ্চম গ্রেডের কেউ, কিন্তু একদম টপ লেভেল যখন এভাবে বলে তখন মনে হয় যে আমি তাকে আন্ডারমাইন করে ভোট নিব, সে আমাকে আন্ডারমাইন করে ভোট নিব। দ্যাট ইজ নট দ্য থিওরি অফ মানে কালেক্টিং ভোটস। ভোটটা কালেক্ট করতে হবে আমি কি করব, আমার দলটা ভালো কেন, আমার রেকর্ড কি, ইত্যাদি ইত্যাদি দিয়ে। একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় যে বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান কান্ট্রি, এখানে যে কোনো নির্বাচনের আগেই আমরা দেখি যে ধর্ম একটা ফ্যাক্টর হয়ে যায়। ধরেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করে বা ধর্মীয় দলের রাজনীতি করে তাদের রাজনীতি একরকমের, কিন্তু যাদের ধর্মীয় দল নয় তারাও দেখি যে নির্বাচনের আগে তাদের একটু লেবাস চেঞ্জ হয়ে যায়, ধর্ম নিয়ে কথাবার্তা বেশি বলা শুরু করেন, অনেকে মাথায় টুপি পরা শুরু করেন। এই যে পরিবর্তনগুলো, এবং ফেসবুকে দেখবেন এগুলো নিয়ে অনেক ধরনের ট্রল হয়। যেমন আমরা একটি ট্রোল দেখছিলাম যে আপনি যদি মনে করেন হুট করে কেউ একটি পাজেরো গাড়ি থেকে নেমে আপনাকে জড়িয়ে ধরছে, তাহলে আপনি বুঝে যাবেন নির্বাচন চলে এসেছে। নির্বাচনের আগে এই যে পরিবর্তন হয় কেন হয়, এবং ধর্মীয় পরিবর্তনটা বেশি কেন হয় বাংলাদেশে? এটার মানে হচ্ছেই যে মানুষকে আমরা বোকা ভাবি। আচ্ছা, প্রথম প্রশ্ন। তা না হলে যারা রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ে, কম আর বেশি নামাজ আপনি পড়েন বা না পড়েন, আপনি ধর্মে বিশ্বাসী, আপনি রোজা নামাজ হজ জাকাতে বিশ্বাসী। যিনি রেগুলার ধর্ম নিয়ে চর্চা করেন, রেগুলার ধর্মকে ক্যাশ করেন, তার কথা ভিন্ন। তাকে আমি ধৈরেই নিব যে সে ধর্ম নিয়েই আছে। কিন্তু আমি যখন একটা নির্দিষ্ট সময় এসে কখনো হিজাব পরব, কখনো হাতে তসবি নিব, তখন মাই ইন্টেনশন ইজ ভেরি ব্যাড। এটা তো খুবই খারাপ লক্ষণ যে আপনি নাও ইউ আর কামিং ইন দ্য ফিল্ড টু ক্যাশ দ্য রিলিজিয়ন। আর আমার থিওরিটা হচ্ছে এই, আমি ব্যক্তিগতভাবে বলি, এটা এখন বহু লোকই ব্যবহার করে, কিন্তু এটার উৎপত্তিটা কোথায় সেটা আমি এখন বলছি না। তাদের উৎপত্তিটা ছিল শুধু এইটুক যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আপনি রাষ্ট্রের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, আপনি রিলিজিয়ন নিয়ে থাকবেন, আপনি রিলিজিয়নে থাকেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আরেকজনের রিলিজিয়নকে ক্যাশ করতে, সেটা যখন আপনি বলতে, তার মানে কি আপনি রিলিজিয়ন মানেন না? বাট ইউ হ্যাভ স্টার্টেড ইউর প্রোগ্রাম ফ্রম সাম যে একটা রওজা জিয়ারত করে, এটা তো রিলিজিয়নের অংশ। তাহলে তো আমার ওখানে যাওয়া উচিত ছিল না, সেই হিসাবে যদি আমি বলি। আর তৃতীয় কথা হচ্ছেই যে আমরা যেটা এখন যাদের কথা বলছি, যে আমরা এমন বক্তব্য শুনতেছি যে যুদ্ধের সময় আমরা তাদের ইতিহাস দেখেছি। ভাই, আপনি ইউনিভার্সিটিতে একটা ছেলে মারামারি করছে, তাকে এক্সপেল করছে, 6 মাস ইউনিভার্সিটিতে যাইতে দেয় নাই। সেই ছেলেটা কিন্তু ঘুরে ফিরে এসে যখন বিচারপতিও হয়েছে, ম্যাজিস্ট্রেটও হয়, সচিবও হয়, আর্মি অফিসারও হয়, ওই কথা বলে কি তারা বাদ দেওয়া যাবে? আর ওই কথা বলে তুমি ইউনিভার্সিটি মারামারি করছিলে, সেই টাইম, সেই প্রেক্ষাপট, আজকের প্রেক্ষাপট কি এক? আপনি যদি আমাকে ব্যবহার করতে পারেন, আপনি আমার সাথে ফ্রেন্ডশিপ করে আমাকে নিয়ে গেলেন, নিয়ে বললেন আমার সাথে থাকো, আসো, জোটে আসো, এবং আমি ক্ষমতায় গেলাম, আমাকে মন্ত্রী বানাইলেন, তখন আপনি আমার কাছ থেকে শুধুই ঘ্রাণ পান। তখন আমার 71-এর ভূমিকা নিয়ে আপনার কাছে কোনো কথা থাকে না। আর আজকে আপনি যদি এখন এসে আমার 71-এর ভূমিকা তোলেন, আমাকে নিয়ে কথা বলেন, আমার গায়ের থেকে গন্ধ পান, এটা কি এই দেশের মানুষ বুঝবে না? স্যার, আপনার কি মনে হয় 71, 24, ধর্ম, এই সবগুলোই কি শেষ পর্যন্ত রাজনৈতিকভাবেই ব্যবহার বেশি হয়ে যাচ্ছে? ডেফিনেটলি। তা নাহলে কি আপনি 24-এর ঘটনাটা কি? 24-এর ঘটনাকে তো আপনি মূল্যায়ন করবেন, আপনি এগুলো বলে ক্যাশ করবেন না। আমরা অতীতে 71 সালকে সবাই ক্যাশ করেছে, মূল্যায়ন করেনি। মূল্যায়ন করলে কোটা আন্দোলন নিয়ে আন্দোলন হবে কেন?